দূর থেকে দেখতে পাচ্ছ এক অদ্ভুত ধারায় এই বসুধারার জল নিচে পড়ছে। আমরা জানি উপর থেকে যদি কোনো জিনিস নিচের দিকে ধেয়ে আসে তা সিধে পথে নেমে আসে, কিন্তু এই যে বসুধারার জল উপর থেকে নিচে নামছে, এই সিধে পথে নিচে পড়ছে না, এ বাদিকে হেলে যাচ্ছে এবং হেলে গিয়ে পাহাড়ের গাতেই এই ফলসের জল পড়ছে। আমি যখন ছবি তুলছি তখন বসুধারা ফলসের জলের ধারার একেবারে সিধে সিধে নিচে শুয়ে তবে আমাকে ফটো তুলতে হচ্ছে, কিন্তু ক্যামেরাতে কোনো এক বিন্দু জল স্পর্শ করছে না। এ জল স্পর্শ করা সম্ভবও না, কারণ জলটা প্রায় 30 ডিগ্রি বাদিকে বেঁকে গেছে। বেঁকে দেখো এই পাহাড়ের গাতেই জলটা পড়ছে। সুতরাং কোনো পাপী হোক আর পুণ্যাত্মা হোক, কারো গায়ে এই জলটা পড়া সম্ভব নয়। এর সাইন্টিফিক কি রিজন আছে বাদিকে বেঁকে যাওয়ার, যে আমার পক্ষে বলা সম্ভব নয়। কেউ হয়তো বলবে হাওয়া, হাওয়ার জন্য বাদিকে বেঁকে গেছে, কিন্তু হাওয়ার জন্য কন্টিনিউয়াস হাওয়া, এটা তো প্রায় অসম্ভব ব্যাপার। আর এত জোরে হাওয়া এখানে নেই যে সম্পূর্ণ জলটাকে বাদিকে, দেখো ঠিক সিধে সিধি যেখানে মহারাজরা বসে আছেন, আমি এখানে বসেই ফটো নিয়েছি কিছুক্ষণ আগে এই বসুধারা ফলসের। এরপরে আমিও এখানে বসবো। কতটা বাদিকে সরে গেছে এটা এবার দেখো। মোর দেন 50% জল ভেপার হয়ে যাচ্ছে, বাকি যেটা নিচে পড়ছে সেটাও এসে সেই পাহাড়ের গাতেই পড়ছে। পাহাড়ের গাটাও এরকম ভাবে হেলানো। সুতরাং বাইরে কারো গায়ে এসে জলটা পড়বে এটা একেবারেই অবাস্তব ব্যাপার। আর এই রকম যখন সমস্ত ঘটনার আলোচনা চলছে আমাদের মাঝখানে, ছবি তোলাও শেষ, ক্যামেরা বন্ধ করে যখন একটু বসে ভাবনা চিন্তা চলছে কেন এটা হচ্ছে, কেন হচ্ছে না, ঠিক তখনই সমস্ত কথা মিথ্যে করে বেশ কয়েকবার বসুধারার জল আমাদেরকে স্পর্শ করে গেছে। এতে কি প্রমাণ হয় আমি জানি না, পাপ পাপাত্মা না পুণ্যাত্মা অজানা নেই, তবে বেশ কয়েকবার জলের ধারা আমাদের তিনজনকে স্পর্শ করেছে এবং এতে আমরা মোটামুটি আনন্দিত। কিন্তু যখন ক্যামেরায় ফটো তুলছিলাম তখন যদি ক্যামেরাতে জল এসে পড়তো তাতে কিন্তু একটু অসুবিধায় পড়ে যেতাম। যাই হোক, কোনো অঘটন ঘটেনি। এইভাবে দেখছো যে পাহাড়ের গাতে এসে জলটা পড়ছে, বাইরে এসে পড়ছে না। বাইরে এসে পড়লে হয়তো কারো গায়ে বা কেউ স্নান করতে পারতো, কিছু করতে পারতো, কিন্তু তা হচ্ছে না। পাহাড়টার টপটা ভেতর দিকে হেলানো, সেই জন্য জলটা যখন পড়ছে এসে পাহাড়ের গাতেই পড়ছে। পাহাড়ের আশেপাশের বসুধারা ফলসের আশেপাশের দৃশ্য দেখো, সব জায়গারই দৃশ্য এত সুন্দর যে পথের ক্লান্তিকে ভুলিয়ে দেয়। এই জায়গাটা ঠিক বসুধারা ফলসের বিপরীত দিকে, মানে পশ্চিম দিকে। আমি আস্তে আস্তে
সেই মানাগ্রাম যেদিক থেকে আমরা এসেছি সেই মানাগ্রামে দাঁড়িয়ে এই দৃশ্য কিন্তু দেখা যায় না, মানাগ্রামে দাঁড়িয়ে এই বরফের চূড়া দেখা যায় না। কিন্তু আমরা এখন ওখান থেকে ধীরে ধীরে অনেক উঁচুতে উঠে এসেছি, তাই আমরা এই বরফ শীর্ষগুলো বসুধারা থেকে ফিরে তার পরের দিন আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম চরণ পাদুকা দর্শনে নীলকণ্ঠ পর্বতের দিকে। দেখে যতটা সহজ মনে হয় ঠিক ততটা সহজ নয় পথ, প্রচন্ড চড়াই, পাহাড়ের প্রত্যেকটা জায়গার দুর্গমতা প্রথম থেকে ধরা যায় না। এই উপর থেকে নীলকণ্ঠ পর্বতের ওই দিক থেকে ঋষিগঙ্গা নেমে আসছে নিচের দিকে। আমরা সিধে, একেবারে সিধে ঋষিগঙ্গার পাশ দিয়ে আমরা উপর দিকে উঠে যাচ্ছি চরণ পাদুকা দর্শনে। দেখতে পাই দূর থেকে মহারাজ सत्यमानंद जी महाराज साले उस कुत्ते विवेकानंद को अपना ज्ञान दे दिया, उस कम्युनिस्ट को अपना चेला बनाया उन्होंने। आज परमहंस भी धक्के खा रहा है, माता काली उससे भी गुस्सा है, उससे भी गुस्सा है। एक कम्युनिस्ट को उसने, एक अधर्मी को अपना शिष्य बनाया। आज परमहंस भुगत रहा है अपने कर्मों की सजा, अपने कर्मों की सजा भुगत रहा है वो। माता उसे गोद में सुलाती थी। अब साले एक कम्युनिस्ट पे कैसे तूने विश्वास कर दिया? एक अधर्मी विवेकानंद को, उस नरेंद्र को, उस कुकर्मी को कैसे तूने अपना शिष्य बना दिया? आज माता काली रुष्ट बैठी है, मेरी माता महाकाली ममता बनर्जी वही गाय। मेरे को तो मेरी माता काली, मेरी माता ममता बनर्जी बिस्कुट और फल भी भेज चुकी है, फल भी भेज चुकी है। सालो कम्युनिस्टों, अब तुम्हें भौन भौन दिखाएंगे रंडियों की औलादो। मेरी माँ पे अत्याचार किया तुमने ना, अब तुम्हारा रक्तपान करेगी वो और उसका पुत्र तुम्हें भौन दिखाएगा। नारायण नारायण हरि हरि, जपो नारायण नारायण हरि हरि, भजो नारायण नारायण हरि हरि, जय जय नारायण नारायण हरि हरि, श्रीमन नारायण नारायण हरि हरि। নারায়ণের চরণ পাদুকা গুম্ফা। এই চরণ পাদুকা দর্শন করে श्रीमन नारायण नारायण हरि हरि, আশেপাশে সমস্ত জিনিসগুলিকে একটা ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা চলছে বা চলেছে। এই গুহাতেই ওই পাগলা সাধু বাবা বাস করেন। কিভাবে বাস করেন এ সত্যি ভাবতে অবাক লাগে। সমস্ত পোকা, মশা মাছি,
ভেতরে ঢুকতে পারলাম না এই পোকামাকড়ের জন্য। যাই হোক, কিভাবে বাস করেন ওই জানে। सूर्य नारायण नारायण हरि মমতা ব্যানার্জির ছেলে বলে পরিচয় দিচ্ছে সবাইকে। এই সমস্ত কাহিনী শুনে আমরা নীলকণ্ঠ পর্বতের দিকে খুবই ধীর পদে এগিয়ে যাচ্ছি। ইচ্ছে আছে নীলকণ্ঠ পর্বতকে স্পর্শ করার, জানি না সৌভাগ্য ঘটবে কিনা, কারণ বিপরীত দিক থেকে যে সমস্ত গ্রামবাসীরা এগিয়ে আসছে তারা ভরসা দিচ্ছে না, কারণ অক্সিজেনের খুবই অভাব। তারা বলছে এখানে যাওয়া খুবই দুষ্কর। তবুও সাহসে ভর করে আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি। আমার সাথে ভারত সেবাশ্রম সংঘেরই এক কর্মী সন্ন্যাসী, উনি বসে কিছুক্ষণ ধ্যান করে নিচ্ছেন, বিশ্রামও হচ্ছে। আমরা এগিয়ে চলেছি সাহসে ভর করে। এটা হচ্ছে নারায়ণ পর্বত। পেছন দিকে তাকিয়ে দেখা যে পথ দিয়ে আমরা চলে এসেছি। আবহাওয়া ক্রমেই খারাপের দিকে চলেছে, মেঘলা করে গেছে, মনে হচ্ছে আমাদেরকে ফিরে যেতে হবে। কিন্তু সেবাশ্রম সংঘের দুই স্বামীজি তারা দৃঢ় প্রতিজ্ঞ যে তারা নীলকণ্ঠ পর্বতের গোড়ায় পৌঁছবেই। কিন্তু আমার পক্ষে আর এগিয়ে যাওয়াটা একেবারেই অসম্ভব। এই পাথর পেরিয়ে, একটা পাথর হয়তো পেরিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু এইরকম পাথর পর পর কোনো রাস্তাঘাট কিছু নেই, এইভাবে এগিয়ে যাওয়াটা একেবারেই দুষ্কর। তা আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আর এগোবো না, আমি ফিরে যাব একাই। ওরা দুজন এগিয়ে যাচ্ছে, যাক, আমি এইখান থেকেই নীলকণ্ঠ পর্বতকে প্রণাম জানিয়ে আমি ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। श्रीमन्नारायण नारायण हरि हरि এসব পথে চলার জন্য চাই পাহাড়ে চলার সরঞ্জাম, জামা প্যান্ট, জুতো মোজাও সেই রকম হওয়া উচিত। এইখানে এক সাধু পুরুষ আছেন যিনি আমাকে চা খাওয়া নেমন্তন্ন করেছেন। পথে ওনার সঙ্গে দেখা হয়ে গেছিল। ওনার নিমন্ত্রণ রক্ষার্থে আমি ওনার গুফাতে এসেছি। এই গুফাটাকে লোকে জানে ভালুক গুম্ফা বলে। এখানে হয়তো কোনো কালে ভালুক থাকতো, তাই এটার নাম হয়েছে ভালু গুম্ফা। ঠিক গুফা বলা যাবে না, একটা ওপেন স্পেস, একদিকে পাথর দিয়ে দেয়ালের মতো সৃষ্টি করে নেওয়া হয়েছে। ওখানে চায়ের ব্যবস্থার বিনিময়ে